আন্তর্জাতিক নার্স দিবস, যার জন্মদিনকে উপলক্ষ করে এই দিবসটি আন্তর্জাতিকভাবে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে এই দিবসটি পালন করা শুরু হয় বা সিদ্ধান্ত হয়। তিনি নিঃসন্দেহে একজন মহীয়সী মহিলা, ধনী ঘরের মেয়ে, যার কোনো দরকার ছিল না, কিন্তু মানবতা বোধে এত তাড়িত হয়ে তিনি ক্রিমিয়ার যুদ্ধে 1853 সালে, ভাবাই যায় না তখন বাংলাদেশ কেন, বাংলাদেশ, উপমহাদেশ, এশিয়া, ইউরোপেও মেয়েরা ঘর থেকে বের হয় না। তখন ওই সময়ের একজন ভদ্র মহিলা এবং তার বাবা অত্যন্ত ধনী মানুষ এবং অত্যন্ত শিক্ষিত মহিলা। সেই সময় তো মেয়েরা কলেজ ইউনিভার্সিটি যেত না। সেই সময় একজন নামকরা সেই স্ট্যাটিস্টিশিয়ান, সেই স্ট্যাটিস্টিক্সে লেখাপড়া করেছে এবং তখনই তিনি সোশ্যাল রিফর্মার, একজন সমাজ সংস্কারক হিসেবে তিনি খ্যাতি পেয়েছে। ইংল্যান্ডের মেয়ে, ইংলিশ মেয়ে, অথচ কি অদ্ভুত তার মানব প্রীতি, মানব প্রেম, যে কোথায় রাশিয়ার মতো একটি জায়গায় যেখানে যুদ্ধ হচ্ছে, একদিকে অটোমান সাম্রাজ্য, একদিকে ইংল্যান্ড মানে ব্রিটেন, ফ্রান্স একদিকে, আরেকদিকে রাশিয়ার সাথে যুদ্ধ হচ্ছে ক্রিমিয়া নামক একটা জায়গায়। সেইখানে গিয়ে আহত সৈনিকদের ক্যাম্পে ক্যাম্পে ঢুকে তিনি তাদের সেবা করেছেন, নার্সিংয়ের যে সমস্ত সাপোর্ট তাদেরকে দিয়েছেন এবং সেই যুদ্ধে যে ক্ষয়ক্ষতি, একমাত্র ফ্লোরেন্স নাইটেঙ্গেল, যার কথা আমি বলছিলাম, তার কারণেই ওই যুদ্ধের আহত সৈনিকরা অনেকে সুস্থ হয়ে উঠেছিলেন। এটা ওনাকে ব্যথিত করেছিল। কত বড় মানবপ্রেমী হলে উনি দেখছেন যে তার স্বদেশের 2500 সৈনিক মারা গেছেন এবং অসংখ্য আহত, এবং যাদের বিরুদ্ধে যুদ্ধ করছে তাদের 12,000 সৈনিক মারা গেছে। তা একজন মানবপ্রেমী মানুষ, তার কিন্তু কোনো দেশ অঞ্চলের মধ্যে তার হৃদয় সীমাবদ্ধ থাকে না। তার হৃদয় থাকে সব মানুষকে একত্রিত করার, সব মানুষকে তার হৃদয়ের মধ্যে জায়গা দেওয়া। সেটাই ছিল ফ্লোরেন্স নাইটেঙ্গেলের। এবং আপনার মানে এটা মানে জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে তার কারণেই যুদ্ধের যে ইন্টারন্যাশনাল কনভেনশন যেটা হয়েছে, সেটা হলো যে যুদ্ধ যখন দুই দেশের মধ্যে হয় বা দুইটা গ্রুপের মধ্যে হয়, তখন মেডিকেল টিম যেটা থাকবে, ডাক্তার, নার্স, এরা যুদ্ধের যে কমব্যাটেন্ট, যে যুদ্ধ হয়, গোলাগুলি হয়, যদি তারা ধরা পড়ে, তারা কেউ সেখানকার বিচারের সম্মুখীন হবে না, তারা ছাড়া পেয়ে যাবে। এটা ফ্লোরেন্স নাইটেঙ্গেলের তার সেই মহানুভব সেবাধর্মী কাজের কারণেই আন্তর্জাতিকভাবে সেই কনভেনশনটি গঠন করা হয়। এটাই আজও আমাদেরকে প্রেরণা দেয়। তার সেই এই মহিষী মহিলার সেই অবদানকে, তার সেই নিবেদিত প্রাণ আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে 1953 সালে এই দিবসটি পালন করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়। কিন্তু তৎকালীন রাষ্ট্রপতি সব শোনাটোনার পরেও আমেরিকার রাষ্ট্রপতি অনুমোদন দেননি। তারপরে 1965 সালে এবং ইমপ্লিমেন্ট হতে হতে 1974 সাল পর্যন্ত। মানে ভালো মানুষের ভালো কাজের স্বীকৃতি অনেক পরে পায়, কিন্তু যখন স্বীকৃতি পায় তখন মানুষ চমকে উঠে, তখন মানুষ উদ্বুদ্ধ হয়, তখন মানুষ মনে করে আহা, এই ধরনের একজন মানবপ্রেমী মানুষ, মানবহিতৈষী মানুষ, এই নিবেদিত প্রাণ মহিলা যে কি শত্রু কি মিত্র, যে আহত হয়েছে তার সেবা করেছেন। তার জন্মদিন উপলক্ষে আন্তর্জাতিক নার্স দিবস এত দেরি করে হলো কেন? আমাদেরও আজও সেই প্রশ্ন। কিন্তু আমাদেরকে এটি পালন করতে হয়, এটি আমাদেরকে এখন পালন করছি অত্যন্ত শ্রদ্ধায়, গভীর বিনম্রতায়। ফ্লোরেন্স নাইটেঙ্গেলের জন্মদিনে আন্তর্জাতিক নার্স দিবস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই দিবসটি আমাদেরকে পালন করতে হচ্ছে। আমাকে জীবনে অনেকবার হাসপাতালে যেতে হয়েছে, সেটা রাজনীতির কারণেই বেশিরভাগ, দুই একবার হয়তো ব্যক্তিগত অসুস্থতার কারণে। আমি এরশাদের বিরুদ্ধে আন্দোলনে রাইফেলের গুলি আমার পেট দিয়ে ঢুকে পিঠ দিয়ে চলে যায়, বিশাল একটা ঘটনা। এমনি ছড়রা গুলি টুলি নয়, একবার রাইফেলের গুলি। এই কারণে আমাকে তো হসপিটালাইজড হতেই হলো। এবং এর যে
পরবর্তী যে প্রভাব, আফটার ইফেক্ট যেটাকে বলে, আফটার এফেক্ট, সেইটার কারণে অসংখ্যবার আমাকে হাসপাতালে যেতে হয়েছে, পোস্ট অপারেটিভ অ্যাডিশন ইত্যাদি ইত্যাদি নানা কারণে। এবং আজও যে লাঠি নিয়ে আমাকে যেতে হয়, এটা কিন্তু সেই আন্দোলনে সেই গুলিবিদ্ধ হওয়ারই একটি প্রতিক্রিয়া। তো আমি নার্সিংয়ের যে স্বরূপ দেখেছি, নার্সিংয়ের যে মহিমান্বিত রূপ দেখেছি দেশে এবং বিদেশে, আমি হৃদয় দিয়ে সেটা অনুভব করি। আমি মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসা করিয়েছি, আমি থাইল্যান্ডে চিকিৎসা করিয়েছি, এমনকি ভারতেও চিকিৎসা করিয়েছি। কি অসাধারণ অকৃত্রিম ভালোবাসায় আমি তাদের সেবা পেয়েছি, এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। এশিয়াতে, আপনারা এখানে আলোচনা করছিলেন, এশিয়াতে নার্সিংয়ের যে মর্যাদা, এখান থেকে চাইতে অনেক উপরের মর্যাদা হচ্ছে ইউরোপ আমেরিকায়। কিন্তু আমি থাইল্যান্ডে যেভাবে দেখেছি যে একটা রুগীকে, বয়স অনেক হয়তো ছোট, কিন্তু সে যখন সেবা করছে, মানে পৃথিবীর মধ্যে সবচাইতে উন্নততর সেবা তো হচ্ছে মায়ের সেবা, মা তার সন্তানের প্রতি সেবা। কিন্তু একটা নার্স যখন দায়িত্ব পালন করে, সে যেন মায়ের সেবা নিয়েই দায়িত্ব পালন করে। কিন্তু তাদের যে কাজের যে দিকটা, তাদের যে মহানুভবতার যে দিকটা, সেটা কখনোই উল্লেখ করা হয় না। সেটাকে কখনোই আমরা আমাদের স্বচ্ছ চোখে দেখে তাদের যে সামাজিক মর্যাদা, এরাও কিন্তু নার্সিংয়ের উপর গ্র্যাজুয়েশন আছে, নার্সিংয়ের উপর মাস্টার ডিগ্রি আছে, তো সেগুলো তারা করছেন। তারপরেও কিন্তু কেন জানি একটা মানে বৈষম্য ক্রমাগতভাবে আমরা বাংলাদেশ না, এশিয়ার মধ্যেই সেটি দেখা যায়। আমি ইন্ডিয়াতেও চিকিৎসা করেছি, সেখানেও দেখেছি যে হয়তো আমাদের চাইতে কিছুটা ইমপ্রুভড, কিন্তু সেই রকম মর্যাদার আসনে তারা আসন গ্রহণ করতে পারে, সেটা একটা বড় দিক। তো সেই ক্ষেত্রে আমি যতটুকু জানি, যতটুকু দেখি, যে যারা চিকিৎসা ব্যবস্থায় সবচেয়ে বড় অবদান রাখেন ডাক্তারদের পরেই, এবং যারা ডাক্তারদের ব্যবস্থাপনা অনুযায়ী রোগীকে সুস্থ করার একটা সিংহভাগ দায়িত্ব যাদের, তারা অনেক দিক থেকেই বঞ্চিত। তো 90% সারা বাংলাদেশের 90% নার্সদের আবাসনের কোনো ব্যবস্থা নাই তার ক্যাম্পাসের মধ্যে। তারা হেলথ কমপ্লেক্স হোক অথবা জেলা লেভেলের হাসপাতাল হোক, তাদের সেই ব্যবস্থাটুকু করা হয়। সম্পূর্ণরূপে তারা মানে আবাসনের সুবিধা থেকে বঞ্চিত। কিন্তু নার্সদের আবাসন ব্যবস্থা সর্বাগ্রে নিশ্চিত করা উচিত ছিল, এই কারণেই যে তাদের তো সার্বক্ষণিক কাজ, মানে 3 শিফটে কাজ করতে হয়, সেইটা স্ট্রিক্টলি তো মেনটেন হয় না। কখনো কখনো দেখা গেছে যে 12 ঘন্টাও কাজ করতে হয়েছে, কারণ আরেকজন হয়তো কোনো কারণে অসুস্থ হয়ে পড়েছে বা কিছু হয়ে পড়েছে, তাকে হয়তো 2 শিফট কাজ করতে হচ্ছে। কেন আমরা ডলার খরচ করে ইন্ডিয়াতে যাব? কেন তাদেরকে টাকা দিয়ে আসবো? প্রতিক্ষণে প্রতি মুহূর্তে যারা বিভিন্ন ধরনের বয়ান তৈরি করে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছে, আমরা এই টাকাটা যে ডলারটা খরচ করছি, এই টাকাটা আমাদের ডাক্তার, আমাদের নার্সদের পিছনে যদি খরচ হয়, আমরা তাদের কাছ থেকে যদি ভালো সার্ভিস পাওয়া যায়, তাহলে তো ওখানে তো যাওয়ার তো কোনো কারণই থাকতে পারে না। এবং এই ভালো সার্ভিসটা নির্ভর করবে তারা কতটুকু ভালো আছে, চিকিৎসক এবং নার্সরা কতটুকু ভালো আছে, তারা কতটুকু মানে লাইফ সাপোর্ট, তারা কতটুকু সাপোর্ট, লজিস্টিক সাপোর্ট পাচ্ছেন রাষ্ট্রের কাছ থেকে, সেটা নিশ্চিত করা। সেটা নিশ্চিত করতে পারলে তো মানুষ আর ওই দিকে ওইভাবে ছুটে যেত না। সেই কাজগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে করা দরকার ছিল। এবং আমি এটাও বলি, আপনারা অনেক দূর তাকিয়ে সিদ্ধান্ত নিন, না হলে কিন্তু বিপদ হতে পারে।